রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য অশোভনীয় করে তুলতে নতুন কৌশল ও নতুন যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে সতর্ক করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি স্মারক লঙ্ঘন করায় সংঘাত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তার দাবি, ইরানের অবকাঠামো উপকূলীয় এলাকায় মার্কিন হামলা চলতে থাকলে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান অব্যাহত থাকবে। আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে এই পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না। তারা যদি আমাদের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালিয়ে যেতে থাকে তাহলে আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। তিনি জানান, নতুন যুদ্ধ পরিকল্পনা ও বিভিন্ন কৌশল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং উপযুক্ত সময়ে সেগুলো প্রয়োগ করা হবে। পাশাপাশি যুদ্ধের নতুন ক্ষেত্রেও প্রবেশ করা ইরানের কৌশলগত বিকল্পগুলোর একটি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ইরানি সেনা মুখপাত্র আরও বলেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করেছে। বিশেষ করে বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটের মনোবল, সক্ষমতা ও প্রস্তুতি আগের তুলনায় আরও উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি। সম্ভাব্য স্থল আগ্রাসনের প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ইরান কোনো ধরনের শত্রু তৎপরতাকেই অসম্ভব বা অপ্রত্যাশিত মনে করে না এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ভাষ্য, স্থল অভিযান শুরু হলে আকাশপথ বা দূরপাল্লার হামলার তুলনায় প্রতিপক্ষের দুর্বলতা অনেক বেশি প্রকাশ পাবে এবং ইরানি বাহিনী আরো কার্যকরভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে। বক্তব্যের শেষে তিনি বলেন, নিহত সেনা সদস্য, শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া এখন ইরানের জনগণের জাতীয় দাবি। সেই লক্ষ্য সামনে রেখেই সশস্ত্র বাহিনী তাদের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং যথাসময়ে আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে তিনি দাবি করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্য অবস্থান নেওয়ার কারণে তিনি এবং তার স্ত্রী একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন। মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, প্রাণনাশের হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন, কিন্তু যখন আপনি সবার পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তখন এর কিছু পরিণতিও মেনে নিতে হয়। তিনি জানান, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য থাকাকালীন সময় থেকে এ ধরনের হুমকি পেতে শুরু করেন। বিশেষ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় সমালোচনা এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের বিরোধিতা করার পর থেকেই হুমকির মাত্রা বাড়ে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরও সেই হুমকি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। মামদানি আরও বলেন, ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মত প্রকাশের কারণে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এদিকে নিউ ইয়র্কের টাইমসে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে আইনি কার্যক্রম হওয়া উচিত। তবে পরে তিনি স্পষ্ট করেন, নিউ ইয়র্ক সিটি সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার কোনো স্বাধীন আইনগত ক্ষমতা নেই। এ ধরনের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ওপরই বর্তায়। মামদানির এসব মন্তব্য যুক্তরাষ্ট্রে ইসরায়েলে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে এসেছে। তার দাবি, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে হুমকি ও সমালোচনার মুখোমুখি হচ্ছেন। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, ইরানের সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কায় দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় রেডিও স্টেশন 103 FM কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 3 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। কোহেনের দাবি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানই দায়ী। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনো ভুল করে তাহলে আমরা শক্তিশালী জবাব দেব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে সেখানে শাসন পরিবর্তন প্রয়োজন। এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা নিয়েও সমালোচনা করেন কোহেন। তার দাবি,
তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর যৌক্তিকতা নেই বলে আগে থেকেই ওয়াশিংটনকে জানিয়েছিলেন ইসরায়েল। এদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করায় তেল আবিব সরাসরি ইরানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় সতর্কতা আরও বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইসরায়েলকে জানিয়েছে যে আগামী কয়েক দিনে তারা ইরানের বিরুদ্ধে হামলা আরও তীব্র করতে চায় এবং চলমান উত্তেজনায় প্রথমবারের মতো ভারী বোমারু বিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যে কোনো পাল্টা জবাবের প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং পাল্টা হিসেবে ইসরায়েল আবারও ইরানের ভেতরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে ইহুদি ধর্মীয় দিবস তিশা বিআফ উপলক্ষে 25,000-এর বেশি ইসরায়েলি প্রবেশ করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রবেশকারীদের সংখ্যা ক্রমাগত বাড়ছিল এবং তারা দলবদ্ধভাবে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। ওয়াকফ বিভাগের দাবি, এ সময় বহু ব্যক্তি প্রকাশ্যে তালমুদিক প্রার্থনা, উচ্চস্বরে ধর্মীয় সঙ্গীত এবং সম্পূর্ণ সিজদা সহ বিভিন্ন আচার পালন করেন, যা দীর্ঘদিনের প্রচলিত স্থিতাবস্থার পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডোম অব দ্য রকের সামনে দলবদ্ধ প্রার্থনা, আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্য দেখা যায়। জেরুজালেম গভর্নরেট জানায়, ইসরায়েলি পুলিশ প্রতিটি দলে প্রায় 150 জন করে প্রবেশের অনুমতি দেয়। একই সঙ্গে আল আকসার ফটক ও পুরনো শহর এলাকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বহু ফিলিস্তিনি মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের অভিযোগ, ফজরের নামাজ আসা কয়েকজন মুসল্লিকেও ইসরায়েলি বাহিনীর মারধর করে। এদিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং লিকুদ পার্টির সংসদ সদস্য আমিত হালেভিও আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। জেরুজালেম গভর্নর বেন গভিরের এই পদক্ষেপকে বিপজ্জনক উস্কানি এবং আল আকসার ঐতিহাসিক ও আইনি অবস্থানের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি ইসলামী পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ এবং মসজিদের বর্তমান অবস্থান পরিবর্তনের চেষ্টা। অন্যদিকে ইসরায়েলের বামপন্থী সংগঠন পিস নাও ঘটনাটিকে বিপজ্জনক উস্কানি বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলেছে, প্রচলিত স্থিতাবস্থা অনুযায়ী যেখানে ইহুদিদের সমবেত প্রার্থনা অনুমোদিত নয়, সেখানে এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়াতে পারে। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিরা একই এলাকাকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করেন। 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং 1980 সালে শহরটি সংযুক্ত করার ঘোষণা দিলেও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, বিশেষ করে হরমুজ প্রণালীর সাময়িক বন্ধ হয়ে যাওয়া এবং পরে ধীরে ধীরে পুনরায় চালু হওয়া বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার একটি নতুন বাস্তবতা সামনে এনেছে। শুরুতে আশঙ্কা ছিল বিশ্ববাজারে পর্যাপ্ত অপরিশোধিত তেল পৌঁছবে কিনা, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায় ক্রুড তেলের সরবরাহ তুলনামূলক দ্রুত স্বাভাবিক হলেও পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল সহ পরিশোধিত জ্বালানির সরবরাহ একই গতিতে ফিরতে পারেনি। এর ফলে স্পষ্ট হয়েছে যে বর্তমান সংকটের মূল কারণ অপরিশোধিত তেলের ঘাটতি নয়, বরং সেই তেলকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য পর্যাপ্ত কার্যকর রিফাইনারির অভাব। বিশ্লেষণা প্রতিষ্ঠান কেপলারের মতে, মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত জ্বালানি পণ্যের রপ্তানি পুরোপুরি স্বাভাবিক হতে আরও 3 থেকে 4 মাস সময় লাগতে পারে, কারণ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত রিফাইনারিগুলোকে আবারও স্থিতিশীল উৎপাদনে ফিরিয়ে আনতে সময় লাগছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফুজাইরা এবং ইউরোপের আমস্টারডাম, রটারডাম, অ্যান্টওয়ার্প অঞ্চলের জ্বালানি মজুতও স্বাভাবিকের তুলনায় কম থাকায় নতুন কোনো বিঘ্ন মোকাবেলার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। কেপলারের পূর্বাভাস অনুযায়ী 2026 সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক রিফাইনারিগুলোর দৈনিক প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা 81.5 মিলিয়ন ব্যারেল থেকে চতুর্থ প্রান্তিকে 84.5 মিলিয়ন ব্যারেলে পৌঁছাতে পারে। তবুও বছরের দ্বিতীয়ার্ধ জুড়ে পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির বাজারে ঘাটতি থেকে যাওয়ার শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, হরমুজ প্রণালী আংশিকভাবে চালু হওয়ার পর জুন মাসে বৈশ্বিক অপরিশোধিত তেলের সরবরাহ প্রতিদিন 4.1 মিলিয়ন ব্যারেল বেড়ে গেছে। একই সময়ে কৌশলগত তেল মজুদ থেকে তেল ছেড়ে দেয়া এবং চীনের তুলনামূলক দুর্বল চাহিদা ও বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। এর ফলে উত্তর সাগরের ডেটেন ব্র্যান্ডের দাম ব্যারেল প্রতি প্রায় $68 নেমে এলে
পরে উত্তেজনা বৃদ্ধির কারণে তা আবারও $77 কাছাকাছি পৌঁছায়। তবে এসব পদক্ষেপ শুধু কাঁচা তেলের সরবরাহ নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত রিফাইনারি মেরামত বা উৎপাদন পুনরায় চালু করতে পারেনি। অন্যদিকে পরিশোধিত জ্বালানির বাজারে সংকট আরও তীব্র। আইইএ এর তথ্য অনুযায়ী জুলাইয়ের শুরুতে রিফাইনিং মার্জিন বা তেল পরিশোধনের লাভ গত 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যদিও একই সময়ে অপরিশোধিত তেলের দাম তুলনামূলক কম ছিল। জুন মাসে বৈশ্বিক রিফাইনারিগুলোর উৎপাদন প্রতিদিন 1.5 মিলিয়ন ব্যারেল বাড়লেও তা আগের বছরের তুলনায় এখনও 6 মিলিয়ন ব্যারেল কম। মধ্যপ্রাচ্যের রপ্তানিমুখী রিফাইনারিগুলো পুরোপুরি সচল হয়নি। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার রিফাইনারিগুলো সীমিত সক্ষমতায় চলছে এবং এশিয়ার অনেক কারখানা এখনও কম উৎপাদনে রয়েছে। ফলে যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় উপসাগরীয় অঞ্চলের পরিশোধিত জ্বালানি ও এলপিজি রপ্তানি অর্ধেকেরও কম, যদিও অপরিশোধিত তেলের রপ্তানি ইতোমধ্যে আগের প্রায় 3/4 ফিরে এসেছে। এই বৈষম্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারেও। জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের 3-2-1 ক্র্যাক স্প্রেড, অর্থাৎ 3 ব্যারেল অপরিশোধিত তেল থেকে 2 ব্যারেল পেট্রোল ও 1 ব্যারেল ডিজেল উৎপাদনের সম্ভাব্য মুনাফা রেকর্ড $69.66 প্রতি ব্যারেলে পৌঁছায়। একই সময় দেশটির গ্যাসোলিনের মজুদ 2012 সালের পর সর্বনিম্ন মৌসুমি পর্যায়ে নেমে আসে এবং ডিজেলের মজুদও ঐতিহাসিকভাবে কম থাকে। অর্থাৎ বাজারে তেলের অভাব নয়, বরং ব্যবহারযোগ্য জ্বালানির ঘাটতি মূল্যস্ফীতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। রাশিয়ার পরিস্থিতিও বৈশ্বিক সংকটকে আরও জটিল করেছে। কেপলারের হিসেবে জুলাই মাসে দেশটির রিফাইনারিগুলোর উৎপাদন দৈনিক মাত্র 3.8 মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা 2 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। প্রায় 25টি রিফাইনারি ইউক্রেনীয় হামলা বা মেরামতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার অনেকগুলোতেই অপরিশোধিত তেলের পাতন ও উন্নত প্রক্রিয়াজাতকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক মানের পরিবহন জ্বালানি উৎপাদনের জন্য অপরিহার্য। আগস্টে উৎপাদন কিছুটা বাড়লেও হামলা অব্যাহত থাকলে পুনরুদ্ধার আরও বিলম্বিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় 3টি প্রধান পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, মধ্যপ্রাচ্য ও রাশিয়ার রিফাইনারিগুলো দ্রুত মেরামত করে পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে শিপিং কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানের আস্থা ফিরিয়ে আনা। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র, ভারত এবং এশিয়ার অন্যান্য নমনীয় রিফাইনারি থেকে পরিশোধিত জ্বালানির রপ্তানি বাড়ানো। তবে প্রতিটি পদক্ষেপেই সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত উৎপাদন রিফাইনারির উপর চাপ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন এবং রপ্তানি বাড়ালে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। যদি দ্রুত সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে বাজারে ভারসাম্য ফিরবে মূলত চাহিদা কমে যাওয়ার মাধ্যমে। উচ্চ মূল্যের পেট্রোল মানুষকে কম গাড়ি চালাতে বাধ্য করবে, ব্যয়বহুল জেট ফুয়েল বিমান ভাড়া বাড়াবে এবং ডিজেলের উচ্চ মূল্য পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদনের ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করবে। ফলে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই সংকটের সবচেয়ে বড় চাপ অনুভব করবে। সব মিলিয়ে হরমুজ সংকট প্রমাণ করেছে যে আধুনিক জ্বালানি নিরাপত্তা শুধু অপরিশোধিত তেল উৎপাদন ও পরিবহনের উপর নির্ভর করে না, বরং সেই তেলকে দ্রুত ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। ক্রুড তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক হলেও রিফাইনারি ক্ষতিগ্রস্ত থাকলে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের ঘাটতি দীর্ঘস্থায়ী হতে পারে। তাই বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হয়ে উঠেছে রিফাইনিং সক্ষমতা, যা সরাসরি মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করছে। ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক অভিযান টানা 11তম রাত ধরে চলমান। এর আগে 40 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবং একটি ভঙ্গুর কূটনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন আবারও সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম সংঘাতকে দ্রুত নির্ণায়ক বিজয় হিসেবে তুলে ধরলেও সেই সামরিক সাফল্যকে স্থায়ী রাজনৈতিক ফলাফলের রূপ দিতে পারেনি। ইরান হরমুজ প্রণালীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ধরে রাখে এবং তেহরান ওয়াশিংটনের 14 দফা সমঝোতা যুক্তরাষ্ট্র যে কৌশলগত ভারসাম্য আশা করেছিল তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। ফলে সামরিক সাফল্যের দাবির সঙ্গে বাস্তব রাজনৈতিক পরিস্থিতির ব্যবধান ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। এই ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে
ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে। রিপাবলিকান দলের কট্টরপন্থী আইন প্রণেতা, ইসরায়েলপন্থী লবি এবং রক্ষণশীল বিশ্লেষকরা প্রশাসনের নরম অবস্থানের সমালোচনা করেন। এই রাজনৈতিক চাপই একমাত্র কারণ না হলেও তার সংযত নীতি অনুসরণের সুযোগকে অনেকটাই সংকুচিত করে। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রকাশ্যে বলেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে এবং সেটি পরিচালনা করবে। এরপর মার্কিন হামলা আবু মুসা ও গ্রেটার তুম দ্বীপ পর্যন্ত বিস্তৃত হয়, যা ইরানের দক্ষিণ উপকূল জুড়ে নতুন মাত্রার সামরিক তৎপরতার ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক অপারেশন নেপচুন ও নরম্যান্ডি অবতরণের সঙ্গে তুলনার জন্ম দিয়েছে। 1944 সালে 6 জুন ডি-ডেতে শুরু হওয়া অপারেশন নেপচুন ছিল মিত্র বাহিনীর নরম্যান্ডি আক্রমণের নৌ অভিযান। এর লক্ষ্য কেবল উপকূলে গোলাবর্ষণ নয়, বরং প্রায় 1,32,000 সেনা নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সামরিক পরিবেশ তৈরি করা। মিত্র বাহিনী আকাশে পূর্ণ আধিপত্য, নৌবাহিনীর গোলাবর্ষণ, মাইন অপসারণ, প্রতারণামূলক কৌশল এবং উপকূলীয় প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উপর সমন্বিত হামলার মাধ্যমে জার্মান বাহিনীকে দুর্বল করে। অপারেশন ফর্টিটিউডের মাধ্যমে জার্মানদের বিভ্রান্ত করা হয়, যাতে তারা প্রকৃত অবতরণ স্থল সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। বর্তমান মার্কিন অভিযানের লক্ষ্যবস্তুর দিকে তাকালে কিছু মিল স্পষ্ট হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক লজিস্টিক অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। অর্থাৎ কেবল জাহাজ বিধ্বংসী হুমকি নয়, বরং দক্ষিণ উপকূলের সামগ্রিক প্রতিরক্ষা ও সরবরাহ ব্যবস্থাকেও দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। যদিও এটা স্থল আক্রমণে আসন্ন এমন প্রমাণ নয়, তবে যুদ্ধক্ষেত্র প্রস্তাবের কৌশলের সঙ্গে সাদৃশ্য অস্বীকার করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলগুলোর একটি হলো যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা। নরম্যান্ডি অভিযানের আগে মিত্রবাহিনী জার্মান সেনাদের উপকূলে দ্রুত পৌঁছানোর পথ ব্যাহত করতে সেতু, রেললাইন ও সড়কে হামলা চালায়। একইভাবে সাম্প্রতিক সময়ে হরমুজগান প্রদেশে, বিশেষ করে বান্দার খামিরের আশেপাশে সেতু, বিভিন্ন পরিবহন অবকাঠামোতে মার্কিন হামলা বেড়ে গেছে। এর উদ্দেশ্য সরবরাহ ব্যাহত করা, প্রতিরক্ষাকারী বাহিনীর পুনর্গঠন ধীর করা এবং তাদের চলাচলের স্বাধীনতা সীমিত করা। উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রচেষ্টাও লক্ষণীয়। নরম্যান্ডিতে মিত্রবাহিনী জার্মান উপকূলীয় কামান ও আটলান্টিক ওয়াল লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ চালায়। বর্তমান অভিযানে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উপকূলীয় বিমান প্রতিরক্ষা, রাডার, কমান্ড সেন্টার, নজরদারি কেন্দ্র এবং নৌঘাঁটি। বুশেহর, জাস, কোনারাক, আবু মুসা ও বন্দর আব্বাসে পরিচালিত হামলার উদ্দেশ্য মার্কিন নৌবাহিনীর জন্য সমুদ্র পথ নিরাপদ করা এবং অভিযানের স্বাধীনতা বাড়ানো। তবে একই পদক্ষেপ ভবিষ্যতে কোনো দ্বীপ দখল বা উপকূলে অবস্থান গড়ার প্রস্তুতির অংশ হতে পারে। আধুনিক উভচর অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল যুদ্ধক্ষেত্রকে বিচ্ছিন্ন করা। এ কারণে সৈন্য অবতরণের আগে সেতু, বন্দর, সড়ক ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়। বন্দর আব্বাসে সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় মার্কিন মানববিহীন সমুদ্রযান ব্যবহারও নতুন মাত্রা যোগ করেছে। সেনকম জানিয়েছে সারনিক করসোয়ান নামের এই ড্রোন নৌযান প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করা হয়েছে। ওমান সাগর পেরিয়ে ইরানের নৌঘাঁটিতে পৌঁছানোর সক্ষমতা উপকূলীয় যুদ্ধে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের বাড়তে থাকা ভূমিকা তুলে ধরেছে। তবে নরম্যান্ডির সঙ্গে তুলনার সীমাবদ্ধতাও রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের ভূপ্রকৃতি নরম্যান্ডির সমতল উপকূলের মতো নয়। দুর্গম পার্বত্য এলাকা, জাগ্রস পর্বতমালা, অসংখ্য দ্বীপ, দীর্ঘ পাল্লার উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌমাইন এবং ছড়িয়ে থাকা ক্ষেপণাস্ত্র ইউনিট যেকোনো সম্ভাব্য স্থল অভিযানের ব্যয় ও ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া পূর্ণাঙ্গ উভচর আক্রমণের জন্য প্রয়োজনীয় বিপুল সেনা, অবতরণ জাহাজ, চিকিৎসা প্রস্তুতি ও সরবরাহ ব্যবস্থার কোনো প্রকাশ্য লক্ষণও এখনো দেখা যায়নি। ফলে বর্তমান পরিস্থিতি বৃহৎ আকারে আগ্রাসনের চেয়ে আকাশ ও সমুদ্র ভিত্তিক চাপ সৃষ্টির অভিযানের দিকেই বেশি ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মতবাদে জোরপূর্বক প্রবেশ অভিযানের আগে প্রতিরক্ষা ব্যবস্থা দমন, চিহ্নিত এলাকা বিচ্ছিন্ন করা এবং পরবর্তী বাহিনীর জন্য পথ তৈরি করার কথা বলা হয়। বর্তমান অভিযানের বিভিন্ন উপাদান সেই কাঠামোর সঙ্গে মিল রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, কৌশলগত গভীরতা এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এখনও বড় প্রতিবন্ধক। তাই নরম্যান্ডির সঙ্গে কৌশলগত মিল থাকলেও সেটি আসন্ন আগ্রাসনের প্রমাণ নয়, বরং উত্তেজনা বৃদ্ধির সম্ভাব্য ঝুঁকির সতর্কবার্তা।
ট্রাম্প প্রশাসন নতুন হামলাকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রমাণ হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হলো যে যুদ্ধকে আগেই সফল বলা হয়েছিল সেটি আবার শুরু করতে হয়েছে। ইতিহাস দেখায় সামরিক শক্তি দিয়ে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও টেকসই রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠা করা অনেক কঠিন। নরম্যান্ডি সফল হয়েছিল কারণ মিত্র বাহিনীর হাতে ছিল বিপুল সামরিক সম্পদ, আন্তর্জাতিক জোট, পূর্ণ আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণ, গোয়েন্দা সুবিধা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা। ইরানের ক্ষেত্রে আঞ্চলিক পাল্টা হামলা, মার্কিন ঘাঁটিতে আঘাত এবং বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহনকারী হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সবই বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। তাই বর্তমান সামরিক তৎপরতা কৌশলগতভাবে নরম্যান্ডির কিছু উপাদানের প্রতিফলন ঘটালেও সেটি সফল আগ্রাসনের পূর্বাভাসের চেয়ে বরং আরেকটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতের আশঙ্কাই বেশি জোরালো করে তোলে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল রেখেছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই অনুমোদনের আওতায় ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের RAF ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মিশনের উদ্দেশ্য আক্রমণাত্মক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাজ্যের অভ্যন্তরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডিয়েগো গার্সিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার জন্য অত্যন্ত কৌশলগত ঘাঁটি। অন্যদিকে RAF ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান ও ভারী সামরিক পরিবহন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সামরিক অবকাঠামো, ড্রোন স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সামরিক লজিস্টিক নেটওয়ার্ক লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে দেয়া অনুমোদন নতুন কোনো নীতিগত পরিবর্তন নয়, এটি আগের সরকারের সময় থেকে কার্যকর থাকা নিরাপত্তা সহযোগিতা নীতির ধারাবাহিকতা মাত্র। লন্ডনের মতে, মিত্র রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখা যুক্তরাজ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ। তবে বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলোর একটি অংশ এই সিদ্ধান্তের সমালোচনা করছে। তাদের দাবি, ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে পরিচালিত সামরিক অভিযান যদি সংঘাতকে আরও বিস্তৃত করে, তাহলে যুক্তরাজ্যও কার্যত সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। তারা সরকারের কাছে আরও স্বচ্ছতা এবং সংসদীয় আলোচনার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই ঘনিষ্ঠ সামরিক সমন্বয় ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবাহিত হওয়ায় সেখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান বারবার দাবি করে আসছে, তাদের সামরিক স্থাপনায় বিদেশি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এ ধরনের পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। ফলে উভয় পক্ষের অবস্থান কঠোর থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্ত ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব অটুট রাখার বার্তা দিলেও দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়াতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের গতিপথে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ ডিয়েগো গার্সিয়া ও RAF ফেয়ারফোর্ডের মতো ঘাঁটিগুলো ভবিষ্যতের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সার্বিকভাবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের অনুমোদন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখলেও ইরানকে কেন্দ্র করে চলমান সংকটের মধ্যে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন নির্ভর করবে সামরিক অভিযানের পরবর্তী ধাপ এবং সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয় তার উপর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই চুক্তির লক্ষ্য সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ তৈরি করা। একই সঙ্গে সংবেদনশীল পারমাণবিক প্রযুক্তির স্থানান্তরের ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হবে, যাতে নিরাপত্তা ও বিস্তারবোধ নীতি বজায় থাকে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, চুক্তির খসড়া শিগগিরই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। কংগ্রেসের অনুমোদন পেলে এটি দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, গবেষণা এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি তৈরি করবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি কোম্পানি সৌদি আরবের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, প্রযুক্তিগত সহায়তা, প্রকৌশলী সেবা এবং পরিচালনা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এর ফলে মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ জ্বালানি বাজারে নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এই সহযোগিতা শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণের মতো সংবেদনশীল প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি অনুযায়ী এসব প্রযুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে বলে এগুলোর উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। সৌদি আরব বহু বছর ধরে নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার পরিকল্পনা করছে। দেশটি দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং তেলের উপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানি উৎস হিসেবে পারমাণবিক শক্তিকে গুরুত্ব দিচ্ছে। সৌদি সরকারের ভিশন 2030 কর্মসূচির অংশ হিসেবেও পারমাণবিক জ্বালানি খাতকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু জ্বালানি সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলে পারমাণবিক প্রযুক্তি ও অবকাঠামোগত খাতে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে সেই প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে এই চুক্তি নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক বিতর্কও সৃষ্টি হতে পারে। কংগ্রেসের কিছু সদস্য সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যতে পারমাণবিক প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা বাড়ানো নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের দাবি উঠতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, চুক্তিতে এমন সব সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে যা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের মতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকলে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি আরও স্বচ্ছ, নিরাপদ এবং আন্তর্জাতিক তদারকির আওতায় পরিচালিত হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে যদি কংগ্রেস এই চুক্তি অনুমোদন করে তবে এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে। সৌদি আরব ভবিষ্যতে একাধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে এবং একই সঙ্গে মার্কিন কোম্পানিগুলোতে শত শত কোটি ডলারের প্রকল্পে অংশ নেয়ার সুযোগ অর্জন করবে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।